বইঘরে আপনাকে স্বাগতম। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের পঞ্চম পর্ব আজ। গল্প পাঠে আমি স্মৃতি। কাল রাত্রে বাড়ি ফিরেই দীননাথ বাবুকে ঘটনাটা টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছিল। উনি তো শুনে একেবারে বললেন, এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এক যদি হয় যে এমনি ছ্যাঁচড়া চোর ব্যাগটায় কিছু আছে মনে করে আপনাকে আক্রমণ করে সেটা ছিনিয়ে নিয়ে পালিয়েছে, যেমন কলকাতায় প্রায়ই ঘটে। কিন্তু তাও তো একটা ব্যাপার রয়েই যাচ্ছে। 4-এর 2 বলে তো কোনো বাড়িই নেই প্রিটোরিয়া স্ট্রিটে, অর্থাৎ মিস্টার পুরী ব্যক্তিটি সম্পূর্ণ কাল্পনিক। অর্থাৎ মিস্টার ধমিজার রেলওয়েতে খোঁজ করার ব্যাপারটা সম্পূর্ণ ধাপ্পা। টেলিফোনটা তাহলে করল কে? ফেলুদা বলল, সেটা জানতে পারলে তো তদন্ত ফুরিয়ে যেত মিস্টার লাহিড়ী। কিন্তু আপনারই বা সন্দেহটা হলো কি করে বলুন তো? আসল খটকা লাগলো লোকটার এত রাত্রে আপনাকে টেলিফোন করা থেকে। ধমিজা গেছেন কালকে, তাহলে পুরী কাল কিংবা আজ দিনের বেলা ফোন করলো না কেন? হুম, তাহলে তো সেই সিমলা যাবার প্ল্যানটাই রাখতে হয়। কিন্তু ব্যাপারটা যে দিক দিয়ে টার্ন নিচ্ছে তাতে তো আপনাকে পাঠাতে আমার ভয়ই করছে। ফেলুদা হেসে বলল, আপনি চিন্তা করবেন না মিস্টার লাহিড়ী, কেসটাকে এখন আর নিরামিষ বলা চলে না। বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ফলে আমিও এখন অনেকটা আশ্বস্ত বোধ করছি। নইলে আপনার টাকাগুলো নিতে রীতিমতো লজ্জা করত। যাই হোক, আপনি এখন একটা কাজ করতে পারলে ভালো হয়। বলুন, আপনার বাক্সে কি কি জিনিস ছিল সেটার একটা ফর্দ করে যদি আমায় পাঠিয়ে দেন, তাহলে বাক্স ফেরত নেবার সময় মিলিয়ে নিতে সুবিধা হবে। বিশেষ কিছুই ছিল না, কাজেই কাজটা খুবই সহজ। যখন আপনাদের যাবার টিকিট ইত্যাদি পাঠাবো, তার সঙ্গে লিস্টটাও দিয়ে দেব। কাল চলে যাচ্ছি বলে আজ সারাটা দিন ফেলুদাকে বেশ ব্যস্তই থাকতে হলো। এই একদিনেই ওর হাবভাব একেবারে বদলে গেছে। ওর মনটা যে অস্থির হয়ে আছে সেটা ওর ঘন ঘন আঙ্গুল মটকানো থেকেই বুঝতে পারছি। আরও বুঝতে পারছি যে যে বাক্সের মধ্যে দামি কিছু নেই তার পিছনে শয়তানের দৃষ্টি কেন যাবে? এই রহস্যের কিনারা আমারই মতো ও ও এখন ঠিক করে উঠতে পারেনি। ব্যাপারটা বোঝার চেষ্টায় কাল ও আবার বাক্স থেকে প্রত্যেকটা জিনিস বার করে খুঁটিয়ে দেখেছে। এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিমের টিউবও টিপে টিপে দেখেছে। ব্লেডগুলো খাপ থেকে বার করে দেখেছে। খবরের কাগজের ভাঁজ খুলে দেখেছে। এতে করেও সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। ফেলুদা বেরিয়ে গেল 8টার মধ্যে। কি আর করি, কোনো রকমে কয়েক ঘন্টা একা বাড়িতে বসে কাটানোর জন্য মনটা তৈরি করে নিলাম। বাবা ম্যাসেঞ্জার গেছেন দিন 15-র জন্য। ওকে একটা চিঠি লিখে সিমলা যাবার কথাটা জানিয়ে দিতে হবে। ফেলুদা যাবার সময় বলে গেছে, 3 ঘন্টার মধ্যে যদি কেউ কলিং বেল টেপে তাহলে তুই নিজে দরজা খুলবি না। শ্রীনাথকে বলবি আমি 11টার মধ্যে ফিরে আসব। বাবাকে চিঠি লিখে হাতে একটা গল্পের বই নিয়ে বৈঠকখানার সোফায় লম্বা হয়ে শুয়ে বাক্সের ব্যাপারটা সম্বন্ধে ভাবতে ভাবতে সমস্ত ঘটনাগুলো ক্রমেই আরও ধোঁয়াটে হয়ে আসতে লাগলো। দীননাথবাবু তার সেই ফিল্মে অ্যাক্টিং করা ভাইপো খিটখিটে নরেশ পাকরাশি, আপেলওয়ালা, সিমলাবাসী, মিস্টার ধমিজা, সুদের কারবারি বৃজমোহন, সবাই যেন মনে হলো মুখোশ পরা মানুষ। এমনকি এয়ার ইন্ডিয়ার বাক্স আর তার ভেতরের প্রত্যেকটা জিনিসও যেন মুখোশ পরে বসে আছে। আর তার ওপরে কাল রাত্রে প্রিটোরিয়া স্ট্রিটের সেই ভয়াবহ অভিজ্ঞতা।
শেষটায় ভাবা বন্ধ করে তাক থেকে একটা পত্রিকা নিয়ে পাতা উল্টাতে লাগলাম। সিনেমা পত্রিকা, নাম তারাবাজি। এই তো সেই পত্রিকা যাতে অমর কুমারের ছবি দেখেছিলাম। এই তো শ্রী গুরু পিকচার্সের নির্মীয়মান অশরীরী ছায়াচিত্রে নবাগত অক্ষয় কুমার, মাথায় দেব আনন্দের জুয়েল থিপের ধাঁচের টুপি, গলায় মাফলার, সরু গোফের নিচে ঠোঁটের কোণে যাকে বলে ক্রূর হাসি, হাতে আবার একটা রিভলভার। সেটা দেখে বোঝা যাচ্ছে ফাঁকি, নিশ্চয়ই কাঠের তৈরি। হঠাৎ কি মনে হলো, টেলিফোন ডিরেক্টরিটা খুলে একটা নাম বার করলাম। শ্রীগুরু পিকচার্স, 53 নম্বর বেন্টিং স্ট্রিট, 24554। নম্বর ডায়াল করলাম। ওদিকে রিং হচ্ছে। এইবার টেলিফোন তুলল। হ্যালো, শ্রীগুরু পিকচার্স? আমার গলাটা মাস ছয়েক হলো ভেঙে মোটার দিকে যেতে শুরু করেছে। তাই আমার বয়স যে মাত্র 15.5 সেটা নিশ্চয়ই এরা বুঝতে পারবে না। হ্যাঁ, শ্রীগুরু পিকচার্স। আপনাদের অশরীরী ছবিতে যে নবাগত অমর কুমার কাজ করেছেন তার সম্বন্ধে একটু আপনি মিস্টার মল্লিকের সঙ্গে কথা বলুন। লাইনটা বোধহয় মিস্টার মল্লিককে দেওয়া হলো। হ্যালো, মিস্টার মল্লিক কথা বলছি। আপনাদের একটা ছবিতে অমর কুমার বলে একজন নবাগত অ্যাক্টিং করেছেন কি? তিনি তো বাদ হয়ে গেছেন। বাদ হয়ে গেছেন? আপনি কে কথা বলছেন? আমি কি বলবো কিছু ভেবে না পেয়ে বোকার মতো খট করে টেলিফোনটা নামিয়ে রেখে দিলাম। অমর কুমার বাদ হয়ে গেছে? নিশ্চয়ই ওর গলার আওয়াজের জন্য। কাগজে ছবি টবি বেরিয়ে যাবার পরে বাদ? অথচ ভদ্রলোক কি যে খবরটা জানেন না, নাকি জেনেও আমাদের কাছে বেমালুম চেপে গেলেন? বসে বসে এই সব ভাবছি এমন সময় টেলিফোনটা হঠাৎ বেজে উঠে আমাকে বেশ খানিকটা চমকে দিল। আমি হন্তদন্ত রিসিভারটা তুলে হ্যালো বলার পর বেশ কয়েক সেকেন্ড কোনো কথা নেই। তারপর একটা খট করে শব্দ পেলাম। বুঝেছি, পাবলিক টেলিফোন থেকে কলটা আসছে। আমি আবার বললাম, হ্যালো। এবার কথা এলো, চাপা কিন্তু স্পষ্ট। সিমলা যাওয়া হচ্ছে? একটা অচেনা গলায় হঠাৎ কেউ এই প্রশ্ন করতে পারে এটা ভাবতেই পারিনি। তাই আমি ভ্যাবাচ্যাকা খেয়ে ঢোক গিলে চুপ করে রইলাম। আবার কথা এলো, খসখসে গলায়, রক্ত জল করা কথা। গেলে বিপদ, বুঝেছ? বিপদ। আবার খট। এবার টেলিফোন রেখে দেওয়া হলো। আর কথা শুনবো না। কিন্তু যেটুকু শুনেছি তাতেই আমার হয়ে গেছে। সেই নেশাখোর রানার হাতে বাঘমারা বন্দুক যেভাবে কাঁপতো ঠিক সেইভাবে কাঁপা হাতে আমি টেলিফোনটা রেখে দিয়ে চেয়ারের ওপর কাঠ হয়ে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে চেয়ারে বসা অবস্থাতেই আবার ক্রিং শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। কিন্তু তারপরেই বুঝলাম এটা টেলিফোন নয়, কলিং বেল। 3 ঘন্টা হয়ে গেছে দেখে নিজেই দরজা খুলতে ফেলুদা ঢুকলো। তার হাতে পেল্লায় প্যাকেটটা দেখে বুঝলাম লন্ড্রি থেকে আনা আমাদের দুজনের গরম কাপড়। ফেলুদা আমার দিকে একবার আর চোখে দেখে নিয়ে বলল, ঠোঁট চাটছিস কেন? কোনো গোলমেলে টেলিফোন এসেছিল নাকি? আমি তো অবাক। কি করে বুঝলে? রিসিভারটা যেভাবে রেখেছিস তাতেই বোঝা যাচ্ছে। তাছাড়া জট পাকানো কেস, ওরকম দুই একটা টেলিফোন না এলে ভাবনার কারণ হতো। কে করেছিল? কি বলল? কে করেছিল জানি না, বলল সিমলা গেলে বিপদ আছে। ফেলুদা পাখাটা ফুল স্পিডে করে তক্তপোষের ওপর গা এলিয়ে দিয়ে বলল, তুই কি বললি? কিচ্ছু না, ইডিয়ট। তোর বলা উচিত ছিল যে আজকাল কলকাতার রাস্তাঘাটে চলতে গেলে যে বিপদ
তেমন বিপদ এক যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও নেই। সিমলা তো কোনো ছাড়। ফেলুদা হুমকিটা এমনভাবে উড়িয়ে দিল যে আমিও আর ও বিষয়ে কোনো উচ্চ বাক্য না করে বললাম, লন্ড্রি ছাড়া আর কোথায় গেলে? এস এম কেদিয়ার আপিসে। কিছু জানতে পারলে? ব্রিজমোহন বাইরে মাই ডিয়ার লোক পরিষ্কার বাংলা বলে, 3 পুরুষ কলকাতায় আছে। নরেশ পাকরাশির সঙ্গে সত্যি ওর লেনদেনের সম্পর্ক ছিল। মনে হলো পাকরাশি এখনো কিছু টাকা ধারে। ধমিজার আপেল ব্রিজমোহনও খেয়েছিল। নীল এয়ার ইন্ডিয়ার ব্যাগ ওর নেই। ট্রেনে বেশিরভাগ সময়ই হয় ঘুমিয়ে, না হয় চোখ বুজে শুয়ে কাটিয়েছে। আমার দিক থেকেও একটা খবর দেবার ছিল, তাই অমর কুমারের বাদ হয়ে যাওয়ার কথাটা বললাম ওকে। তাতে ফেলুদা বলল, তাহলে মনে হয় ছেলেটা হয়তো সত্যিই ভালো অভিনয় করে। সারাদিন আমরা আমাদের গোছগাছটা সেরে ফেললাম। কাল আর সময় পাবো না, কারণ ভোর 4:30টায় উঠতে হবে। মাত্র 4 দিনের জন্য যাচ্ছি বলে খুব বেশি জামা কাপড় নিলাম না। সন্ধ্যা 6:30টার সময় জটায়ু অর্থাৎ লালমোহন বাবুর কাছ থেকে একটা টেলিফোন এলো। বললেন, একটা নতুন রকমের অস্ত্র নিয়েছি, দিল্লি গিয়ে দেখাবো। লালমোহন বাবুর আবার অস্ত্রশস্ত্র জমানোর শখ। রাজস্থানে একটা ভুজালি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যদিও সেটা কাজে লাগেনি। ভদ্রলোকের টিকিট কেনা হয়ে গেছে। বললেন, কাল সকালে সেই দমদমে দেখা হবে। রাত 8টার কিছু পরে দীননাথবাবুর ড্রাইভার এসে আমাদের দিল্লির প্লেন ও সিমলার ট্রেনের টিকিট আর দীননাথবাবুর কাছ থেকে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটায় লেখা আছে, প্রিয় মিস্টার মিত্তির, দিল্লিতে জনপথ হোটেলে একদিন ও সিমলায় ক্লার্কস হোটেলে 4 দিনের রিজার্ভেশন হয়ে গেছে। আপনার কথা মতো সিমলাতে মিস্টার ধমিজার নামে একটা টেলিগ্রাম করেছিলাম। এইমাত্র তার জবাব এসেছে। তিনি জানিয়েছেন আমার বাক্স তার কাছে সযত্নে রাখা আছে। তিনি পরশু বিকালে 4টার সময় আপনাকে তার বাড়িতে যেতে বলেছেন। ঠিকানা আপনার কাছে আছে, তাই আর দিলাম না। আপনি আমার বাক্সের জিনিসপত্রের একটা তালিকা চেয়েছিলেন, কিন্তু এখন ভেবে দেখছি যে ওতে একটি মাত্র জিনিসই ছিল, সেটা আমার কাছে কিছুটা মূল্যবান। সেটি হলো বিলাতে তৈরি 1 শিশি এন্টারোবোফর্ম ট্যাবলেট, দেশির চেয়ে অনেক বেশি কার্যকরী। আপনাদের যাত্রা নিরাপদ ও সফল হোক, এই প্রার্থনা করি। ইতি ভবদীয় দীননাথ লাহিড়ী। কাল খুব ভোরে উঠতে হবে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 10টার মধ্যে শুয়ে পড়ব ভেবেছিলাম, কিন্তু 9:45টায় আমাদের দরজায় কে যেন বেল টিপল। দরজা খুলে যাকে দেখলাম, তিনি যে কোনো দিন আমাদের বাড়িতে আসবেন সেটা ভাবতেই পারিনি। ফেলুদা ভিতরে ভিতরে অবাক হলেও বাইরে একটুও সেরকম ভাব না দেখিয়ে বলল, গুড ইভিনিং মিস্টার পাকরাশি, আসুন ভেতরে। ভদ্রলোকের খিটখিটে ভাবটা তো আর নেই দেখছি। ঠোঁটের কোণে একটা অপ্রস্তুত হাসি, একটা কিন্তু কিন্তু ভাব। একদিনের মধ্যেই একেবারে আশ্চর্য পরিবর্তন। এত রাত্রে কি বলতে এসেছেন উনি? নরেশবাবু কৌচের বদলে চেয়ারটাতে বসে বললেন, অনেক রাত হয়ে গেছে। ফোন করেছিলাম বার পাঁচেক, কানেকশন হচ্ছিল না, তাই ভাবলাম চলেই আসি। অপরাধ নেবেন না। মোটেই না। কি ব্যাপার বলুন। একটা অনুরোধ, একটা বিশেষ রকম অনুরোধ বলতে পারেন। একটা বেয়ারা অনুরোধ নিয়ে এসেছি আমি। বলুন। দীননাথের বাক্সে যে লেখাটার কথা বলেছিলেন, সেটা কি তেরাই রচয়িতা শম্ভুচরণের কোনো রচনা? আগে হ্যাঁ, তার তিব্বত ভ্রমণের কাহিনী। মাই গড! ফেলুদা চুপ। নরেশ পাকরাশিও কয়েক মুহূর্তের জন্য চুপ। দেখেই বোঝা যায় তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব। তারপর মুখ খুললেন।
আপনি জানেন কি যে ভ্রমণ কাহিনীর বই আমার সংগ্রহে যত আছে তেমন আর কলকাতায় কারুর কাছে নেই। ফেলুদা বলল, সেটা বিশ্বাস করা কঠিন নয়। আপনার বইয়ের আলমারির দিকে যে আমার দৃষ্টি যায়নি তা নয়, সোনার জলে লেখা কতকগুলো নামও চোখে পড়েছে। সেন হেদিন, ইবনে বতুতা, তাভেরনিয়ে, হুকার। আশ্চর্য দৃষ্টি তো আপনার। ওইটাই তো ভরসা। নরেশবাবু তার বাঁকানো পাইপটা ঠোঁট থেকে নামিয়ে এক দৃষ্টে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, আপনি সিমলা যাচ্ছেন তো? এবার ফেলুদা অবাক হওয়ার পালা। কি করে জানলেন? প্রশ্নটা মুখে না বললেও তার চাহনিতে বোঝা যাচ্ছিল। নরেশবাবু একটু হেসে বললেন, দিনু লাহিড়ীর বাক্স যে ধমিজার সঙ্গে বদল হয়ে গেছে সেটা আপনার মতো তুখোড় লোকের পক্ষে বের করা নিশ্চয় অসম্ভব নয়। ধমিজার নামটা তার সুটকেসে লেখা ছিল, আর এয়ার ইন্ডিয়ার ব্যাগটা তাকে আমি নিজে ব্যবহার করতে দেখেছি। সেই বাক্স থেকে শেভিংয়ের সরঞ্জাম বার করে দাড়ি কামিয়েছেন ভদ্রলোক। কিন্তু কাল যে কথাটা বললেন না কেন, আমি বলে দেওয়ার চেয়ে নিজে বুদ্ধি খাটিয়ে বার করার মধ্যে অনেক বেশি আনন্দ নয় কি? কেসটা তো আপনার, আপনি মাথা খাটাবেন এবং তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন। গায়ে পড়ে আমি কেন হেল্প করব বলুন? ফেলুদার ভাব দেখে বুঝলাম যে নরেশবাবুর কথাটা অস্বীকার করছেন না। সে বলল, কিন্তু আপনার বেয়ারা অনুরোধটা কি সেটা তো বললেন না। সেটা আর কিছুই না, লাহিড়ীর বাক্স আপনি উদ্ধার করতে পারবেন নিশ্চয়ই, আর সেই সঙ্গে লেখাটাও। আমার অনুরোধ, আপনি ওটা ওকে ফেরত দেবেন না। সে কি? ফেলুদা অবাক, আমিও। তার বদলে ওটা আমাকে দিন। আপনাকে? ফেলুদার গলার আওয়াজ 3 ধাপ চড়ে গেল। বললাম তো অনুরোধটা একটু বেয়াড়া, কিন্তু এ অনুরোধ আপনাকে রাখতেই হবে। ভদ্রলোক তার কনুই দুটো হাঁটুর ওপর রেখে সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, তার প্রথম কারণ হচ্ছে ওই লেখাটার মূল্য দীননাথ লাহিড়ীর পক্ষে বোঝা সম্ভব নয়। তার বাড়ির আলমারিতে একটাও ভালো বই দেখেছেন? দেখেননি। দ্বিতীয়ত, কাজটা আমি আপনাকে বিনা কম্পেনসেশনে করতে বলছি না। এর জন্য আমি আপনাকে। ভদ্রলোক কথা থামিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা নীল রঙের খাম টেনে বার করলেন। তারপর খামের ঢাকনা খুলে সেটা ফেলুদার দিকে এগিয়ে ধরলেন। ঢাকনা খুলতেই একটা চেনা গন্ধ আমার নাকে এসেছিল। সেটা হলো কড়কড়ে নতুন নোটের গন্ধ। এখন দেখলাম খামের মধ্যে 100 টাকার নোটের তাড়া। এতে 2000 আছে। নরেশবাবু বললেন, এটা আগাম, লেখাটা হাতে এলে আরও দেব আপনাকে। ফেলুদা খামটা যেন দেখেও দেখল না। পকেটে হাত দিয়ে চারমিনারের প্যাকেট বার করে দিব্যি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আমার মনে হয় দীননাথ লাহিড়ী ও লেখার কদর করেন কিনা সেটা এখানে অবান্তর। আমি যে কাজের ভারটা নিয়েছি সেটা হলো তার বাক্সটা সিমলা থেকে এনে তার হাতে তুলে দেয়া, সমস্ত জিনিসপত্র সমেত। ব্যাস, ফুরিয়ে গেল। নরেশবাবু বোধহয় কথাটা কোনোই জুৎসই জবাব পেলেন না। বললেন, বেশ, ওসব না হয় ছেড়েই দিলাম। আমার অনুরোধের কথাটাতেই ফিরে আসছি। লেখাটা আপনি আমায় এনে দিন। দিনু লাহিড়ীকে বলবেন সেটা মিসিং। ধমিজা বলছে লেখাটা বাক্সে ছিল না। ফেলুদা বলল, তাতে ধমিজার পজিশনটা কি হচ্ছে সেটা ভেবে দেখেছেন কি? একটা সম্পূর্ণ নির্দোষ লোকের ঘাড়ে আমি এভাবে অপরাধের বোঝা চাপাতে রাজি হব? এটা আপনি কি করে ভাবলেন? মাফ করবেন মিস্টার পাকরাশি, আপনার এই অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ফেলুদা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ ভদ্রভাবে বললেন, গুড নাইট মিস্টার পাকরাশি, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। নরেশবাবু কয়েক মুহূর্ত থুম হয়ে বসে থেকে টাকা সমেত খামটা পকেটে পুরে ফেলুদার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি রাগ করেছেন, না হতাশ হয়েছেন, না অপমানিত হয়েছেন সেটা তার মুখ দেখে কিছুই বোঝা গেল না। আমি মনে মনে বললাম,
ফেলুদা ছাড়া অন্য কোনো গোয়েন্দা যদি অতগুলো কড়কড়ে নোটের সামনে পড়তো তাহলে কি সে এভাবে লোভ সামলাতে পারতো? বোধহয় না। আজ এ পর্যন্তই। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের পরবর্তী পর্ব নিয়ে আসব খুব তাড়াতাড়ি। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।